সবাইকে ঝরা ফাগুন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ে শোনাব হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের জনপ্রিয় একটি গল্প, আমি এবং আমরা। আজ শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভদ্রমহিলার নাম মোমেনা খাতুন, 18/2, তল্লাবাগে তার ছোট ভাইয়ের সঙ্গে থাকেন। টেলিফোন নাম্বার দেওয়া আছে। মিসির আলি অনেকবার টেলিফোন করলেন, রিং হয় কিন্তু কেউ ধরে না। সেট হয়তো নষ্ট হয়ে আছে। নম্বর খুঁজে বাড়ি বের করার কাজটা তিনি একেবারেই পারেন না। তিনি জানেন তল্লাবাগে উপস্থিত হয়ে যদি বলেন 18/2 বাড়িটা কোথায়, তাহলেও কোনো লাভ হবে না। যাকে জিজ্ঞেস করা হবে সে এমনভাবে তাকাবে যে এই নাম্বার শুনে সে বড়ই চমৎকৃত বোধ করছে। এমন অদ্ভুত নাম্বার কোত্থেকে এসেছে বুঝতে পারছে না। আরেক দল আছে যারা নাম্বার শুনে বলবে, ও আচ্ছা 18/2, নাক বরাবর যান, তারপর লেফটে যাবেন। কাউকে জিজ্ঞেস করলেই বলবে। এরা সব জানতার কাজটা করে কিছু না জেনে, অন্যকে বোকা বানিয়ে আনন্দ পেতে চায়। এলাকার বাড়িঘরের নম্বর সম্পর্কে সবচেয়ে ভালো জানে ছোট ছোট ছেলেমেয়েরা, যারা 3-4-এ পড়ে। মানুষের মতো বাড়ির নাম্বার আছে, এই বিষয়টি তাদের হয়তো আলোড়িত করে। তারা মনে রাখার চেষ্টা করে। বাড়ির নাম্বার নিয়ে বিব্রত মানুষকে সত্যিকার অর্থেই এরা সাহায্য করতে চায়। এদের একজনের সাহায্য নিয়েই মিসির আলি 18/2 তল্লাবাগ খুঁজে বের করলেন। সরু রাস্তার উপর বিরাট বাড়ি। বাড়ির বিশেষত্ব হচ্ছে সবই বড় বড়। ড্রয়িং রুমে বিশাল আকৃতির সোফা, দেয়ালে কাবা শরীফের প্রকাণ্ড বাধাই ছবি। একটি টিভি আছে, একে কত ইঞ্চি টিভি বলে কে জানে। সিনেমার পর্দার মতো বড় স্ক্রিন। শুধু বাড়ির দরজা জানালা ছোট ছোট। প্রথম দর্শনে মিসির আলির মনে হলো সোফা, টিভি এগুলো এই বাড়িতে ঢোকালো কীভাবে। ড্রয়িং রুমে বেশ কিছু লোক গাদাগাদি করে সোফায় বসে আছে। বাড়িতে কোনো উৎসব হয়তো, সবাই সেজেগুজে আছে। অল্প বয়সী বালিকারাও ঠোঁটে লিপস্টিক দিয়ে গালে রোজ মেখে বসে আছে। মিসির আলির মনে হলো মোমেনা খাতুন নামের এই বৃদ্ধা মহিলার প্রতি কারো কোনো কৌতূহল নেই, আগ্রহও নেই। একজন অপরিচিত ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এসেছেন শুনেও কেউ কোনো গা করছে না। মধ্যবয়স্ক এক লোক বিরস মুখে বললেন, বসুন দেখছি। বলেই তিনি কর্ডলেস টেলিফোনে কাকে যেন ধমকাতে লাগলেন। লোকটার পরনে হালকা কমলা রঙের স্যুট, গলায় ছোট ছোট ফুল আঁকা টাই, তবে তার প্যান্টের জিপার খোলা। সবাই তা দেখছে, কেউ কিছু বলছে না, মনে হয় বলার সাহস পাচ্ছে না। মিসির আলি সোফায় বসে রইলেন একা একা। 18-19 বছরের একটা মেয়ে ঝড়ের গতিতে বসার ঘরে ঢুকে মিসির আলিকে বলল, আপনি কি কার রেন্টাল থেকে এসেছেন? এত দেরি যে? বলেই জবাবের জন্য অপেক্ষা না করে ভেতরে চলে গেল। উঁচু গলায় বলল, বাস চলে এসেছে মা। বোঝা যাচ্ছে এরা দল বেঁধে কোথাও যাচ্ছে। পিকনিক হবার সম্ভাবনা। শীতকালের শুক্রবারে পিকনিক লেগেই থাকে। পিকনিক হলে মোমেনা খাতুনের দলটির সঙ্গে যাবার কথা। ইচ্ছা না থাকলেও বৃদ্ধ বৃদ্ধাদের পিকনিকে নিয়ে যেতে হয়। বৃদ্ধ বৃদ্ধারাও জীবনের শেষ দিকে এসে পিকনিক জাতীয় ব্যাপারে খুব আগ্রহী হয়ে পড়েন। টেলিফোন হাতে ভদ্রলোক কথা বলেই যাচ্ছেন এবং একটি কথায় ঘুরিয়ে ফিরে কিছুক্ষণ পরপর বলছেন। একসময় লাইন কেটে গেল, কিংবা ওপাশের ভদ্রলোক লাইন ছেড়ে দিলেন। ভদ্রলোক বিরক্ত হয়ে টেলিফোন সেটটার দিকে তাকাচ্ছেন। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। মিসির আলি বললেন, আমি একটু মোমেনা খাতুনের সঙ্গে কথা বলবো। আপনাকে অপেক্ষা করতে বললাম না? ব্যস্ততাটা তো দেখতে পাচ্ছেন, নাকি পাচ্ছেন না? সবাই গায়ে হলুদে যাচ্ছে। কিছু মনে করবেন না, আপনার প্যান্টের জিপার খোলা। ভদ্রলোক এমনভাবে মিসির আলির দিকে তাকালেন যেন মিসির আলি নিজেই জিপার খুলেছেন। মিসির আলি বললেন, উনি আছেন তো? হ্যাঁ আছেন। কিছুক্ষণ ওয়েট করুন, ভিড় কমুক, তারপর আপনাকে আন্টির কাছে নিয়ে যাব। জাস্ট দেখা দিয়ে চলে যাবেন, বেশিক্ষণ বিরক্ত করবেন না। কথা বলা পুরোপুরি নিষেধ। আন্টির আবার বেশি কথা বলার অভ্যাস, কথা বলে বলে রোগ বাড়াচ্ছেন। বোঝা যাচ্ছে ভদ্রমহিলা অসুস্থ, সম্ভবত হাসপাতালে ছিলেন, সম্প্রতি বাসায় আনা হয়েছে। অনেকেই তাকে দেখতে আসছে বলেই মিসির আলিকে এবাড়ির সবাই স্বাভাবিকভাবে নিয়েছে। ঘণ্টাখানেক বসে থাকার পর একজন কাজের মেয়ে এসে বলল, ভেতরে আসেন।
লম্বা বারান্দা পার হয়ে মিসির আলি ছোট একটা ঘরে ঢুকলেন। ঘরের দরজা জানালা বন্ধ। মেঝে মনে হয় ডেটল দিয়ে ধুয়েছে, ঘরময় ডেটলের গন্ধ। ঘরের অর্ধেকটা জুড়ে খাটপাতা। মিসির আলি ভেবেছিলেন বৃদ্ধা এক মহিলাকে শুয়ে থাকতে দেখবেন, তা দেখলেন না। মোমেনা খাতুন একদিকের দেয়ালে ঠেস দিয়ে বসে আছেন। তার চোখে চশমা, গায়ের রং ধবধবে সাদা, গায়ের কাপড়টিও সাদা, মাথার চুলও সাদা। যে বিছানায় বসেছেন সেই বিছানার চাদরটাও সাদা। সব মিলে সুন্দর একটি ছবি। মিসির আলি বললেন, আপনি কেমন আছেন? ভদ্রমহিলা স্পষ্ট উচ্চারণে বলল, জি ভালো। ভদ্রমহিলার কান ঠিক আছে, কথাও জড়ানো নয়, তবে চোখের দৃষ্টির সম্ভবত কিছু সমস্যা আছে। তিনি তাকিয়ে আছেন অন্যদিকে। আপনি অসুস্থ সেটা জানতাম না। যদি জানতাম তাহলে এই সময় আসতাম না। আমি ভালো আছি। বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা বলল কিছু হয় নাই। আমি খানিকক্ষণ আপনার সঙ্গে কথা বলবো, যদি আপনার আপত্তি না থাকে। আমার পরিচয় আপনাকে দেওয়া দরকার। আমার নাম মিসির আলি। আমি আপনার পরিচয় দিতে হবে না। আমার ছেলে তার ম্যানেজারকে পাঠিয়েছিল, সে বলেছে আপনি আসবেন। আপনার ছেলে আপনাকে দেখতে আসেনি? না, আসে না। এর আগে একবার জরায়ুর টিউমার অপারেশন হয়েছিল, 3 মাস ছিলাম হাসপাতালে। খবর পেয়েও দেখতে এলো না। মরেও যেতে পারতাম। আমি তো তার মা। বলুন আপনি, আমি তার মা না? অবশ্যই আপনি তার মা। বেশি কথা বলা বোধহয় আপনার নিষেধ। আমি বরং এক কাজ করি, এমনভাবে প্রশ্ন করি যেন হ্যাঁ না বলে জবাব দেওয়া যায়। কথা বলা নিষেধ, এটা আপনাকে কে বলল? কোনো নিষেধ না, ডাক্তার এমন কিছু বলে নাই। এইসব কথা এই বাড়ির লোকজন বানিয়েছে। যেই আসে তাকে বলে কথা বলা নিষেধ। যাক, বাদ দিন। কি যেন বলছিলাম? আপনি বলছিলেন আগে একবার আপনার জরায়ুর টিউমার অপারেশন হয়েছিল, 3 মাস হাসপাতালে ছিলেন। আপনার ছেলে খবর পেয়েও দেখতে আসেনি। আপনি আমার কাছে জানতে চাচ্ছিলেন আপনি তার মা কি না। মোমেনা খাতুন মিসির আলির কথায় হৃষ্টচিত্তে বললেন, হ্যাঁ, ঠিক কথা। আমি তো তার মা। সন্তান পেটে ধরেছি। সেই আমাকেই আমার স্বামী তার বাড়ি থেকে বের করে দিল। সন্ধ্যা রাত্রিতে আমাকে এসে বলল, মোমেনা, বাইরে রিক্সা আছে, যাও রিক্সায় ওঠো। তার রাগ বেশি, ভয়ে কিছু জিজ্ঞাসা করলাম না। সেই যে রিক্সায় উঠলামই। ওই বাড়িতে আর ঢুকতে পারলাম না। এখন আমি পড়ে আছি আমার ভাইয়ের বাড়িতে। আমি তো থাকতে পারতাম আমার ছেলের সঙ্গে, পারতাম না? জি, অবশ্যই পারতেন। তার উচিত ছিল না আমাকে তার বাড়িতে রাখা? আমি তার মা, আমি কেন অন্যের বাড়িতে থাকব? জি, তা তো বটেই। তন্ময়ের বাবার মৃত্যুর পর আপনি ওই বাড়িতে গিয়ে উঠলেন না কেন? কেমন করে উঠব? তখন আমার ভাইয়া জোর করে আমাকে বিয়ে দিয়েছে। লোকটা রেলে চাকরি করত, ছোট চাকরি, তবে মানুষ খারাপ ছিল না। সে মারা গেছে কাকড়া বিছার কামড়ে। কাকড়া বিছার কামড়ে মানুষ মারা যায় এমন কথা আগে কখনো শুনেছেন? শুনেন নাই। এটা হলো আমার কপাল। লোকটা রেলের গুদামঘরে ঢুকেছে, টিন না কি যেন সরাচ্ছে, এমন সময় হাতে কামড় দিল। চিৎকার দিয়ে উঠল, সাপ সাপ। সে ভেবেছিল সাপ। লোকজন দৌড়ে এসে দেখে কাকড়া বিছা। কেউ কোনো গুরুত্ব দিল না। কামড়ের জায়গায় চুন মাখিয়ে দিল। রাতে লোকটার জ্বর আসলো, খুব জ্বর। আমাকে ডেকে তুলে বলল, মোমেনা, বড় পিয়াস লাগছে, পানি দাও। আমি বাতি জ্বালিয়ে দেখি হাত ফুলে ঢোল হয়েছে, গা আগুনের মতো গরম। আমি বললাম, ডাক্তার ডাকি? সে বলল, ভোর হোক, এত রাতে ডাক্তার কোথায় পাবে? সেই ভোর আর তার দেখা হলো না। মিসির আলি ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন। ভদ্রমহিলা কথা বলেই যাচ্ছেন। মৃত্যুর বর্ণনা, মৃত্যুর পরের অবস্থার বর্ণনা, কোনো কিছুই বাদ দিলেন না। একবার কিছুক্ষণের জন্য থামতেই মিসির আলি বললেন, আপনার ওই পক্ষের কোনো ছেলে মেয়ে নেই? থাকবে না কেন? আছে, 2 মেয়ে।
একজনকে ম্যাট্রিক পাসের সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। ও এখন আছে কুমিল্লা। আমার অসুখের খবর পেয়ে দেখতে এসেছিল। একা এসেছিল, জামাই আসতে পারেনি, ছুটি পায়নি। ছোট মেয়ের বিয়ে হয়েছে গত বছর। নানান কাণ্ড করে মেয়ে নিজেই বিয়ে করলো। ভদ্র সমাজে তা বলা যায় না, বড়ই লজ্জার ব্যাপার। অথচ এই মেয়েটাই ভালো ছিল, খুব নরম স্বভাবের মেয়ে, রাতে একা ঘুমাতে পারত না। ভদ্রমহিলা ছোট মেয়ের ঘটনাও পুরোটা বর্ণনা করলেন, দাড়ি কমা কিছুই বাদ দিলেন না। মিসির আলি বললেন, আপনার ছেলে তন্ময় সম্পর্কে বলুন, আপনার কাছে ওর কথাই শুনতে এসেছি। ওর কথা আমি কি বলবো? ওকে কি আমি দেখেছি? শুধু পেটেই ধরেছি। ও যখন কথা বলা শিখল তখন তার বাবা আমাকে দূর করে দিল। সন্ধ্যাবেলা আমার ঘরে এসে বলল, মোমেনা, রিকশায় ওঠো। রিকশায় ওঠার ব্যাপারটা আপনি আগে একবার বলেছেন। একবার বললে আবারও বলা যায়। দুঃখের কথা বারবার বললে দুঃখ কমে, সুখের কথা বারবার বললে সুখ বাড়ে। এই জন্য দুঃখের কথা সুখের কথা দুটাই বারবার বলতে হয়। আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কেন? সেটা আমি আপনাকে বলবো না, সেটা লজ্জার ইতিহাস। আপনি অনুমানে বুঝে নেন। লোকটা পাগল ধরনের ছিল। ছেলেও হয়েছে বাপের মতো। বাপ যদি হয় 6 আনা, ছেলে হয়েছে 10 আনা। এই কথা কেন বলছেন? কেন বলবো না? 100 বার বলবো। আমার ছেলের মুখের উপর বলবো। অবস্থা বিবেচনা করেন। অবস্থা বিবেচনা করলে আপনিও বলবেন। তন্ময়ের তখন বাবা মারা গেছে। সে বলতে গেলে দুধের শিশু। আমার বিবাহ হয়েছে, আমি চলে গেছি জামালপুর। এই অবস্থায় তন্ময়কে মানুষ করেছে তাদের ম্যানেজার, নিজের সন্তানের মতো মানুষ করেছে। তার সঙ্গে আমার ছেলে কি ব্যবহারটাই না করলো। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দিল। আমাকে যেমন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দিল, তাদেরকেও বের করে দিল। ম্যানেজার আর তার মেয়ে, মেয়েটা বিয়ে পড়ে, কি সুন্দর পরীর মতো মেয়ে। ওই মেয়েকে আপনি দেখেছেন? জি না, দেখিনি। লোকমুখে শোনা, আমার সবই লোকমুখে শোনা। ওনারা কি আপনার ছেলের বাড়িতে থাকতেন? হ্যাঁ। কেন বের করে দিলেন কিছু জানেন কি আপনি? কিছুই জানি না। ছেলে শুধু বলেছে সে এখন থেকে একা থাকতে চায়, মানুষ তার ভাল লাগে না। কয়েকটা কুকুর নাকি পুষছে, কুকুর নিয়ে থাকে। ম্যানেজার সাহেব এখন কোথায় থাকেন? জানি না কোথায় থাকেন, তবে চাকরি করেন না, চাকরি ছেড়ে দিয়েছেন। আপনার ছেলে এখন ওই বাড়িতে একাই থাকে? কিছুক্ষণ আগে কি বললাম, কতগুলো কুকুর পালে। আগে দারোয়ান ছিল, কাজের লোক ছিল, একে একে সবাই চলে গেছে। এখন শুনি একলাই থাকে। চাকরি ছেড়ে চলে গেছে কেন? জানি না কেন, সম্ভবত কুকুরের ভয়ে। দৈত্যের মতো এক একটা কুকুর। এখন আপনি বলেন, জীবন বড় না চাকরি বড়? আপনার স্বামী কিভাবে মারা গিয়েছিলেন? একটু আগে তো বলেছি, কাকড়া বিছার কামড়ে মারা গেছে। রেলের গুদাম ঘরে ঢুকেছে। না না, আপনার প্রথম স্বামীর মৃত্যুর কথা জিজ্ঞেস করছি। অপঘাতে মৃত্যু। দোতলার সিঁড়ি থেকে পিছলে পড়ে মরে গেল। সিঁড়ি থেকে পড়ে কেউ মরে? আপনি বলেন। হাত পা ভাঙে, কিন্তু মরবে কেন? মিসির আলির মনে হলো ইনাকে কিছু জিজ্ঞেস করা অর্থহীন। অসুখ বিসুখ দুঃখ কষ্ট এই মহিলাকে পর্যদুস্ত করেছে। তিনি তার ব্যক্তিগত হতাশার কথাই বলবেন, তার চিন্তা চেতনা নিজেকে নিয়েই। ইনি কথা বলতে পছন্দ করেন। যারা কথা বলতে পছন্দ করে তারা অধিকাংশ সময়ই অর্থহীন কথা বলে। কথা বলে আরাম পায় বলেই কথা বলা। সেসব কথার অধিকাংশই হয় বানানো। মিসির আলি যা জানতে চান তা ইনি হয়তো বলতে পারবেন না, তবু চেষ্টা চালিয়ে যাওয়া। আপনার ছেলের অসুখের কথা কি মনে আছে আপনার? ছোটবেলায় যে অসুখটা হয়ে গেল। কেন মনে থাকবে না? মনে আছে। কালা জ্বর হয়েছিল। এখন আপনিই বলুন, আপনি কি কখনো শুনেছেন কারো কালা জ্বর হয়? শুনেননি, কারণ কারোই হয় না। এটা হলো আমার কপাল। যে জিনিস কারো হবে না, আমার কপালেই সেটা থাকবে। কালা জ্বরে ব্রহ্মচারী ইঞ্জেকশন দিতে হয়। সেই ইঞ্জেকশন পাওয়া যায় না, উল্টাপাল্টা চিকিৎসা।
সেই চিকিৎসায় কি হলো দেখেন, জিহ্বা কালো হয়ে গেল, দেখলে ভয় লাগে। তন্ময় যে কারো সঙ্গে মেশে না, কারো সঙ্গে কথা বলে না, এই জন্যই বলে না, একা একা থাকে। আপনাকে বলে রাখলাম, সে বিয়েও করতে পারবে না। কে বিয়ে করবে এই ছেলেকে? একবার হাঁ করলে মেয়ে দৌড়ে পালাবে। আমি হলাম মা, আমিই ভয় পেতাম, মুখের দিকে তাকাতাম না। এইবার তার ম্যানেজারকে আমি বলেছি, তোমার সাহেবকে বলো কত নতুন নতুন চিকিৎসা বের হয়েছে, এই রোগেরও চিকিৎসা আছে। তোমার সাহেবের তো টাকা পয়সা আছে, বিলাত ও আমেরিকায় গিয়ে চিকিৎসা যেন করে। ওনার কি অনেক টাকা পয়সা? এক সময় ছিল, এখন নাই। তার বাবার টাকা পয়সা ছিল, নানান ব্যবসাপাতি ছিল। টঙ্গীতে চামড়ার কারখানা ছিল, নারায়ণগঞ্জে ছিল সুতার মিল। শেষে মতিভ্রম হলো, সব বিক্রি করে দিল। তন্ময়ের কিছুই নাই, কারখানা সব বিক্রি করে দিয়েছে। ওয়ারিতে একটা দোতলা বাড়ি আছে, বাড়িটার ভাড়া পায়। এখন শুনেছি সেই বাড়িও বিক্রি করে দিবে। কোথায় শুনলেন? সে বলেছে? না, সে বলে নাই, এসব কথা সে বলে না, লোকমুখে শুনি। তন্ময় কি আপনাকে হাত খরচের টাকা দেয়? তা দেয়। মাসের প্রথমে 1-2 তারিখে ওর নতুন ম্যানেজার টাকা নিয়ে আসে। ম্যানেজারের নাম রশিদ মোল্লা। আমার হাতে দিয়ে বলে, আম্মা এই কাগজটায় সই কইরা টাকা গুনে রাখেন। আমি বলি, বাবা সই করার দরকার কি? সে বলে, দরকার আছে আম্মা, সই করেন। ম্যানেজার আমাকে খুব সম্মান করে, আম্মা ডাকে। রশিদ মোল্লার কাছ থেকেই কি শুনেছেন যে ওয়ারির বাড়ি বিক্রি হচ্ছে? জি। উনি কোথায় থাকেন? আপনার ছেলের সঙ্গে? না না, কি বললাম আপনাকে, তন্ময় তার বাড়িতে কাউকে রাখে না। সে থাকে, 2টা দারোয়ান থাকে, আর বাড়ি ভর্তি কুকুর। আমি তাকে বললাম, বাবা এত কুকুর কেন? কুকুর প্রাণীটা ভালো না, তুমি বিড়াল পোষো। বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও সুন্দর। আমাদের নবুজিও বিড়াল পছন্দ করতেন। তা সে আমার কথা শুনে না। কেন শুনবে? আমি কে? কুকুরগুলো সারা রাত বাড়ি চারিদিকে ছোটাছুটি করে, মাঝে মাঝে একসঙ্গে ডাকে, বড়ই ভয়ঙ্কর। ভয়ঙ্কর কি করে বলছেন? আপনি তো ওই বাড়িতে যাননি, কুকুরের ডাকও শুনেননি। রশিদের কাছে শুনলাম, প্রতি মাসে আসে, গল্প টল্প করে, যাবার সময় পায়ে হাত দিয়ে সালাম করে। ম্যানেজার বলল, আম্মা বড় ভয়ঙ্কর অবস্থা, 9টা কুকুর সারা রাত বাড়ির চারিদিকে ঘুরে, ভয়ঙ্কর স্বরে একসঙ্গে ডাকে, গায়ের রক্ত পানি হয়ে যায়। রশিদ সাহেব কোথায় থাকেন আপনি কি ঠিকানাটা জানেন? কাগজে লেখা আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে। সে আমাকে বলল, দরকারে অদরকারে ডাকবেন, আমি চলে আসব, যত রাতই হোক খবর পেলে চলে আসব। পরের ছেলে এই কথা বলে, কিন্তু নিজের ছেলে কিছু বলে না, খোঁজও নেয় না। এই ছেলে দিনের বেলা ঘর থেকে বের হয় না, সে ঘর থেকে বের হয় সন্ধ্যার পর। মিসির আলি ম্যানেজারের ঠিকানা নিলেন। উঠবার সময় বললেন, আমি যে আপনাকে এত কথা জিজ্ঞেস করছি, কেন করছি জানতে চান না? না, জেনে কি হবে? তার উপর তন্ময় খবর দিয়েছে আপনার কাছে একজন ভদ্রলোক আসবেন, তার নাম মিসির আলি। উনি আপনাকে অনেক প্রশ্ন করবেন, সব প্রশ্নের জবাব দেবেন, কোনো কিছুই গোপন করবেন না। যা আপনি জানেন তাই শুধু বলবেন, যা জানেন না তা বলবেন না। নিজে অনুমান করে যদি কিছু বলেন তাহলে সেটাও ওনাকে জানাবেন, বলবেন এটা আমার অনুমান। আপনাকে ধন্যবাদ, আজ তাহলে উঠি। আপনি কি আবার আসবেন? জি না, আমি আর আসব না। আপনাকে চা পানি কিছুই তো দিতে পারলাম না। ঘরে অবশ্য লোক আছে, থাকলে কি হবে, এদের কিছু বললে বিরক্ত হয়। সেদিন কৈতুরীর মাকে বললাম, পিয়াস লাগছে, লেবু দিয়ে 1 গ্লাস শরবত দাও। কৈতুরীর মা বলল, পারবো না, চুলা বন্ধ। দেখেন অবস্থা, শরবত বানাতে চুলা লাগে। আরেকদিন কি হয়েছে শোনেন। আজ যাই, আমার একটা কাজ ছিল। একটু বসেন না, কথা বলার লোক পাই না।
কাউকে যে সুখে দুঃখের একটা কথা বলবো সেই উপায়ও নাই। নিজের ভাইয়ের বাসা, এরা এমন ভাব করে যেন আমাকে দয়া করে আশ্রয় দিয়েছে, অথচ নগদ পয়সা দিয়ে থাকে। মাসের প্রথমে গুনে গুনে 2,000 টাকা দেই। আমার পেছনে কি 2,000 টাকা খরচ হয় আপনিই বলেন? কি খাই আমি? 2 বেলায় 1 পোয়া চালের ভাতও খাই না। মাসে 7 সের চালেরও ভাত খাই না। 7 সের চালের দাম কত? ধরেন 90। মাছ তরকারি ধরেন 300, বেশিই ধরলাম, এত খাই না। রাতে 1 কাপ দুধ খাই। দুধের দাম কত ধরবেন? 100 ধরেন। এখন 15 টাকা লিটার, তাহলে কত হলো? 400। আচ্ছা 500ই ধরলাম। ঘরটার ভাড়া ধরলাম 500, হলো 1000। তারপরেও বাড়তি দেই 1000। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। মিসির আলি বসলেন। ভদ্রমহিলা গলা নিচু করে বললেন, তন্ময় আমাকে মাসে 5,000 দেয়। ওরা সেটা জানে না। জানলে উপায় আছে? ওরা জানে মাসে 2,000 পাই, সবটাই ওদের দিয়ে দিই। তবে আমার ভাইয়ের বউ সন্দেহ করে। আমি যখন হাসপাতালে ছিলাম তখন আমার ট্রাঙ্কের তালা খুলে দেখেছে। অতি খারাপ মেয়ে ছেলে, মুখে মধু, হাসি ছাড়া কথা বলে না। আজ উঠি। আহা, বসেন না, একটু বসেন। মিসির আলি আরও 1 ঘন্টা বসলেন। বের হয়ে এলেন প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে। ঘর থেকে বেরোবার পর মনে পড়ল একটা জরুরি কথা জিজ্ঞেস করা হয়নি। উনি কি মাস্টার সাহেবকে দিয়ে কোনো চিঠি পাঠিয়েছিলেন? জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, কারণ জিজ্ঞেস করে লাভ নেই। ভদ্রমহিলা বলবেন না। তিনি কিছু গোপন জিনিস জানেন। এগুলো আড়াল করবার জন্যই এত অপ্রাসঙ্গিক কথা বলেছেন। এত দীর্ঘ সময় কথা বলে একটিমাত্র জিনিস জানা গেল, নিজের ছেলের প্রসঙ্গে এই ভদ্রমহিলার কোনোই আগ্রহ নেই। তার চেয়ে বরং রশিদ মোল্লার কাছে যাওয়া যাক। রশিদ মোল্লার বয়স 50-এর কাছাকাছি। মোটাসোটা মানুষ, শরীরের তুলনায় মাথা ছোট, ধূর্ত চোখ। চোখ দেখেই মনে হয় পৃথিবীর কাউকে তিনি বিশ্বাস করেন না, সম্ভবত নিজেকেও করেন না। কলিং বেল টেপার পর ভদ্রলোক নিজেই দরজা খুলে দিলেন, তবে হাত দিয়ে দরজা ধরে থাকলেন। মনে হচ্ছে তিনি চান না ঘরে কেউ ঢুকুক। মিসির আলি বললেন, আপনি কি রশিদ মোল্লা? জি। একটু কথা ছিল আপনার সঙ্গে। বলেন। দরজায় দাঁড়িয়ে তো কথা বলা যাবে না, বসতে হবে। আমি মিনিট 10 সময় নেব। আমি এখন নাতনিকে পড়াচ্ছি, ওর এসএসসি পরীক্ষা। বেশ, আমি না হয় অপেক্ষা করি। নাতনির পড়া শেষ করে আসুন। রশিদ মোল্লা বিরস মুখে দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। বসার ঘর ছোট হলেও খুব সুন্দর করে সাজানো। সবচেয়ে যা আশ্চর্যের ব্যাপার তা হচ্ছে ফুলদানি ভর্তি টাটকা গোলাপ। মনে হচ্ছে এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। রশিদ মোল্লা বিরক্ত গলায় বললেন, কি বলবেন বলেন। আপনার নাম কি? কই থেকে আসছেন? আমার নাম মিসির আলি। রশিদ মোল্লা চমকালো না। এই নাম সে আগে শুনেছে তেমন কোনো লক্ষণও দেখালো না। অথচ তার নাম এই লোক শুনেছে। তার খবর দিয়ে এসেছে মুশফিকুর রহমানের মার কাছে। রশিদ মোল্লা কঠিন গলায় বলল, আমার কাছে কি ব্যাপার? কয়েকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। ইচ্ছে হলে জবাব দেবেন, ইচ্ছে না হলে জবাব দেবেন না। আপনি কে? কেন প্রশ্ন করতেছেন তা তো বলবেন। আপনি কি পুলিশের লোক? জি না। কি প্রশ্ন? মুশফিকুর রহমানের ম্যানেজার হিসেবে আপনি কতদিন ধরে কাজ করছেন? তা দিয়া আপনার দরকার কি? আমার জানা দরকার। আপনার দরকার কেন? আমি একটা বিষয়ে অনুসন্ধান করছি। কি বিষয়? মুশফিকুর রহমান প্রতি মাসে আপনাকে 5,000 টাকা দেন তার মাকে দেওয়ার জন্যে। তার মা 2,000 টাকা রাখেন। আমার ধারণা বাকি 3,000 টাকা তিনি জমা রাখেন আপনার কাছে। বছরে হয় 36,000 টাকা, 10 বছরে হবে 3,60,000 টাকা। আপনি কতদিন ধরে টাকা দিচ্ছেন? আপনাকে কে পাঠাইছে? কেউ পাঠায়নি, নিজেই এসেছি। আমি যে আপনার একেবারেই অপরিচিত
তাও কিন্তু না। আপনার স্যার নিশ্চয়ই আমার কথা আপনাকে বলেছেন। কতদিন ধরে আপনি টাকা দিচ্ছেন? আমার মনে নাই। আপনি তো রসিদ রাখেন। পুরনো রসিদ কি আপনার কাছে আছে, নাকি অফিসে জমা দিয়েছেন? রশিদ মোল্লা ক্লান্ত গলায় বললেন। স্যার, আপনি বসুন। মিসির আলি বসলেন। রশিদ মোল্লা বললেন, চায়ের কথা বলে আসি, আপনি চা খান তো? হ্যাঁ, চা তো খাই। ভদ্রলোক চায়ের কথা বলে মিসির আলির সামনে বসলেন। তার চোখে ভীতভাব, মনে হচ্ছে অসম্ভব ভয় পেয়েছেন। এতটা ভয় পাবার কারণও মিসির আলির কাছে স্পষ্ট নয়। রশিদ সাহেব, জি? ওই মহিলার কত টাকা আপনার কাছে আছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি অন্য কিছু আপনার কাছে জানতে চাই। যা জানতে চাই দয়া করে বলবেন, মিথ্যা বলার চেষ্টা করবেন না। কারণ থাক, কারণটা এখন আপনাকে না বললেও চলবে। কি জানতে চান? মুশফিকুর রহমান সাহেব সম্পর্কে বলুন। কি বলবো? যা জানেন বলুন। উনি লোক কেমন? খুবই ভালো লোক। এটা আমার কথা না। যাকে ইচ্ছা আপনি জিজ্ঞাসা করেন, যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে। ওনার জিহ্বার একটা সমস্যা আছে, তাকে নিয়ে এই জন্য লোকজন আজে বাজে কথা ছড়ায়। কী ধরনের আজে বাজে কথা? যেমন ধরেন ওনার মাথা খারাপ, এইসব আর কি। আপনার ধারণা ওনার মাথা ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আমি তো শুনেছি উনি বিরাট এক বাড়িতে একা থাকেন। একা থাকলেই তো মানুষ পাগল হয়ে যায় না স্যার? বিয়ের আগে আমিও একা থাকতাম। উনি শুধু যে একা থাকেন তাই না, 9টা ভয়ঙ্কর কুকুর পোষেন। এটা কি ঠিক? জি ঠিক। ওনার বাবা পুষতেন, এই জন্য উনিও পোষেন। কুকুর পোষা তো স্যার অপরাধ না। বাড়িতে দারোয়ান, মালি, কাজের লোক কেউই নেই? জি না। উনি কি নিজেই রেঁধে খান? জানি না স্যার, কখনো জিজ্ঞাসা করিনি। আপনি কি ওই বাড়িতে কোনো মহিলা দেখেছেন? আমি ওই বাড়িতে কখনো যাইনি। মিসির আলি খানিকক্ষণ চুপচাপ থেকে আন্দাজে ঢিল ছুড়লেন। স্বাভাবিক গলায় বললেন, রূপবতী একটি মেয়ে যে মুশফিকুর রহমান সাহেবের কাছে মাঝে মধ্যে আসে, তার নাম কি? রশিদ মোল্লা দৃঢ় গলায় বলল, ওনার কাছে কোনো মহিলা কখনো আসে না স্যার। আপনি কি নিশ্চিত? জি স্যার। আগের ম্যানেজার সাহেবের মেয়ের নাম কি? স্যার আমি জানি না। মেয়েটি দেখতে কেমন? ওনাকে আমি কোনো দিন দেখি নাই, কি করে বলবো দেখতে কেমন? কোনোদিন দেখেননি? তাহলে মুশফিকুর রহমানের মাকে কি করে বললেন খুব সুন্দর মেয়ে? রশিদ মোল্লা হতভম্ব গলায় বলল, স্যার আপনি কি আইবির লোক? মিসির আলি হাসলেন। হ্যাঁ না কিছু বললেন না। লক্ষ্য করলেন রশিদ মোল্লা তীব্র ভয়ে অস্থির হয়ে গেছে। চা এসেছে। সে চায়ে চুমুক দিতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলেছে। কিছুটা চা ছলকে তার শার্টে পড়েছে। আগের ম্যানেজার সাহেব কোথায় থাকেন আপনি কি জানেন? জি না স্যার, জানি না। বিশ্বাস করেন জানি না। আমার কথা বিশ্বাস না করলে আমি কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারি। আপনার কথা বিশ্বাস করেছি। আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি না তো, কেন শুধু শুধু ভয় পাবো? আমি কোনো পাপ করলে ভয় পেতাম। আমি কোনো পাপ করিনি। কোনো পাপ করেননি? ছোটোখাটো পাপ করছি, সে তো স্যার সবাই করে। মানুষ মাত্রই পাপ করে। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, মেয়েটার সঙ্গে শেষ কবে আপনার কথা হয়? রশিদ মোল্লা ভয়ঙ্কর চমকে উঠে বলল, আমার সঙ্গে কোনো কথা হয়নি। মিসির আলি কিছু বললেন না। নিঃশব্দে সিগারেট টানতে লাগলেন। রশিদ মোল্লা রীতিমতো ঘামতে শুরু করল। রশিদ সাহেব। জি স্যার। আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি সত্য গোপন করে ভয়ের কারণ ঘটাতে পারেন। কি কথা হলো তার সঙ্গে? আমার সঙ্গে স্যার কোনো কথা হয়নি। একবারই আমি ওনাকে দেখেছি, তাও বছরখানেক আগে। অফিসে আসছিলেন, পরিচয় দিলেন, আমি খাতির করে বসালাম। তখন লক্ষ্য করলাম খুবই সুন্দর মেয়ে। উনি বললেন
স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন। আমি বললাম, স্যারের সঙ্গে কথা হবে না, উনি কারোর সঙ্গে কথা বলেন না, যা বলার আমাকে বলতে হবে। উনি তখন স্যারের একটা চিঠি দেখালেন। স্যার চিঠি লিখে ওনাকে ডেকে পাঠিয়েছেন। আমি এই কথা স্যারকে বললাম। স্যার খুবই অবাক হলেন। স্যার বললেন, চিঠিটা নিয়ে এসো, মেয়েটাকে বলো চলে যেতে। আপনি তাই করলেন? তাই করলাম, তবে মেয়েটা চিঠি দিল না, চিঠি নিয়েই চলে গেল। খুবই কাঁদছিল। আমার স্যার খুবই মায়া লাগলো। মিসির আলি উঠে দাঁড়ালেন, হালকা গলায় বললেন, আজ উঠি। রশিদ মোল্লা তাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। মিসির আলি বললেন, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না, আপনি নিজ থেকে যদি কিছু বলতে চান বলতে পারেন। রশিদ মোল্লা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে যা বললাম এর বেশি আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। কোরআন শরীফে হাত দিয়ে বলতে বললে আমি কোরআন শরীফে হাত দিয়ে বলবো। আপনি তাহলে আর কিছু বলতে চান না? জি না। আর একটিমাত্র প্রশ্ন, আপনার বসার ঘরে টাটকা গোলাপ দেখলাম, আপনার গাছের গোলাপ? জি স্যার, আমার মেয়ের টবে হয়েছে। এই গোলাপগুলোর নাম তাজমহল। স্যার দাঁড়ান, আপনার জন্য কয়েকটা ফুল নিয়ে আসি। মিসির আলি গোলাপের জন্য অপেক্ষা করতে লাগলেন। বাড়ি ফিরে মিসির আলি দেখলেন খাঁচায় দুটি চড়ুই পাখি। বধূ পাখির খাঁচার সামনে বসে মুগ্ধ হয়ে পাখি দুটি দেখছে। তাকে দেখে মনে হচ্ছে এর আগে সে চড়ুই পাখি দেখেনি, এই প্রথম দেখছে, এবং পাখির সৌন্দর্যে সে অভিভূত। মিসির আলি গায়ের কোট খুলতে খুলতে বললেন, কেউ কি এসেছিল? যে না। মিসির আলি আশাহত হলেন। তিনি ভেবেছিলেন মুশফিকুর রহমান হয়তো এসেছিল, চড়ুই পাখি দুটি কি সেই খাঁচায় ঢোকার ব্যবস্থা করেছে। এখন বোঝা যাচ্ছে এই জটিল কাণ্ডটি করেছে বধূ। খাঁচা এবং চড়ুই পাখির প্রতি বধূর এই অতি আগ্রহের কারণ এখন পরিষ্কার হলো। পাখি দুইটা আপনি আপনি ঢুকছে। তাই নাকি? হ, আমি ঘর জাত দিতেছিলাম, দেখে ভিতর বইয়া কুটকুট করে। আমি দৌড় দিয়া খাঁচার দরজা বন্ধ কইরা দিলাম। গুড। বাতিত কইরা পানি দিলাম, পানি খাইছে, চুমুক দিয়া খাইছে। আচ্ছা ঠিক আছে। মিসির আলি পাখি দুটির প্রতি তেমন আগ্রহ বোধ করছে না। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় গেলেন। কয়েকটা জরুরি বিষয় লিখে ফেলা দরকার। বধূ বলল, ভাত দিমু স্যার? দাও। বধূ ভাত বাড়তে গেল না, অবু হয়ে খাঁচার সামনে বসে রইল। মিসির আলি নিঃশ্বাস ফেলে ভাবলেন, পাখি দুটি যদি বধূ নিজে খাঁচায় না ঢোকাতো তাহলে কি সে এতটা আগ্রহ বোধ করত? মুরগি ডিম পেড়ে চেঁচিয়ে পাড়া মাথায় তোলে। যেসব মুরগি ডিম পাড়ার দৃশ্য দেখে তারা চুপ করে থাকে, সম্ভবত তারা বিরক্তই হয়। মিসির আলি খাতায় বড় বড় করে লিখলেন, মুশফিকুর রহমান। এটি হচ্ছে শিরোনাম। শিরোনাম বড় করেই লিখতে হয়, মূল অংশ থাকে ছোট হরফে লেখা। তিনি দ্রুত লিখতে লাগলেন। খানিকক্ষণ পরে অবাক হয়ে দেখলেন তিনি যা লিখেছেন তা হচ্ছে মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান। মিসির আলি নিজের লেখার দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে রইলেন। ব্যাপার বুঝতে পারছেন না। তার নিজের চিন্তাভাবনা কি এলোমেলো হয়ে গেছে? এরকম কাণ্ড তো আগে কখনো ঘটেনি। তিনি বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, তবে এ জাতীয় সমস্যার মুখোমুখি তো তিনি আগেও হয়েছেন। কখনো এমন বিচলিত বোধ তো করেননি, এবার করছেন কেন? মুশফিকুর রহমান নামের মানুষটি কি তাকে ধাঁধায় ফেলে দিয়েছে? মানুষটি কি একজন মানসিক রোগী, নাকি সে ভান করছে? সে মানসিক রোগী হলে সমস্যা সহজ, সে যদি ভান করে তাহলে সমস্যা মোটেই সহজ নয়। লোকটি তার কাছে কি চাচ্ছে তাও স্পষ্ট নয়। শুরুতে সে বলেছে সে একটি প্রেমের গল্প শোনাতে চায়। এখনও প্রেমের গল্পের অংশে আসা হয়নি। প্রেমের গল্পটি ভালোভাবে শোনা দরকার। আগের ম্যানেজার সাহেবের মেয়ে ব্যাপারটিকে জটিল করে তুলেছে। তৃতীয় যে খুনটির কথা বলা হচ্ছে তার সঙ্গে কি এই মেয়েটি যুক্ত? হবার সম্ভাবনাই বেশি। মুশফিকুর রহমানের পরিচিত লোকের সংখ্যা সীমাবদ্ধ। এই মেয়ে তার পরিচিতদের একজন। তবে যাকে হত্যা করা হবে তাকে কেউ কি চিঠি দিয়ে ডেকে আনবে, তাও অফিসে? এত বড় ভুল কি মুশফিকুর রহমান করবে? করার কথা নয়। তবে ভয়ঙ্কর বুদ্ধিমান কিছু মানুষও মাঝে মাঝে হাস্যকর বোকামি করে বসে। নিউ ইংল্যান্ডে জনি ম্যান নামের এক সাইকোপ্যাথের গল্প ক্রিমিনোলজির বিখ্যাত গল্পের একটি।
সে অসম্ভব ধূর্ততার সঙ্গে 11টি খুন করল। নিখুঁত পরিকল্পনা, নিখুঁত কাজ, পুলিশের মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। কিন্তু 12 নম্বর খুনটি সে করল নিতান্ত বোকার মতো। যে মেয়েটিকে খুন করবে তাকে এক পার্টি থেকে বের করে আনলো। বের করে আনার আগে মেয়েটির সঙ্গে নাচল, ছবি তুলল, রাস্তায় এসে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেল। খুনের আধ ঘন্টার মধ্যে সে ধরা পড়ল। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করল, এত বড় বোকামি তুমি কি করে করলে, সে হাই তুলতে তুলতে বলল, আমার ধারণা ছিল শেষ খুনটি আমি খুব বুদ্ধি খাটিয়ে করেছি, আগের কাজগুলো ছিল বোকার মতো। এরকম কোনো ব্যাপার তো মুশফিকুর রহমানের ক্ষেত্রেও ঘটতে পারে। আচ্ছা, তিনি নিজেও কি খুব বোকার মতো একটা কাজ করেননি? তার কি উচিত ছিল না ম্যানেজারের কাছ থেকে রানুর ঠিকানা নিয়ে আসা? ম্যানেজার নিশ্চয়ই জানে। রানুর ঠিকানা ছাড়াও মুশফিকুর রহমানের টেলিফোন নাম্বার আনা দরকার ছিল। এখন চলে গেলে কেমন হয়? রশিদ মোল্লাকে হকচকিয়ে দেওয়ার জন্যেও গভীর রাতে তার বাসায় উপস্থিত হওয়া দরকার। স্যার, ভাত দিছি। মিসির আলি বিছানা থেকে নামতে নামতে বললেন, ভাত পরে খাবো রে বধূ, আমি একটা কাজ সেরে আসি। কেন, কই যাইবেন? একটা কাজ সেরে আসি, খুব জরুরি। ভাত খাইয়া যান। ভাত খাইতে কয় মিনিট লাগবো? এসে খাবো বধূ। মিসির আলি রশিদ মোল্লার বাসায় রাত 11:30টায় উপস্থিত হলেন। এত দেরি হবার কারণ তিনি বাসা ভুলে গেছেন। 2 ঘন্টা আগে যে বাড়িতে এসেছেন সেই বাড়ির ঠিকানা ভুলে যাওয়া একটা বিস্ময়কর ঘটনা। এই বিস্ময়কর ঘটনাই তার জীবনে ঘটল। রশিদ মোল্লা বাতি নিভিয়ে শুয়ে পড়েছিলেন। কলিং বেল শুনে দরজা খুললেন। আতকে উঠে শুকনো গলায় বললেন, কি ব্যাপার স্যার? মিসির আলি কোমল গলায় বললেন, ভালো আছেন? রশিদ মোল্লা এই সামাজিক সৌজন্যমূলক প্রশ্নের জবাব না দিয়ে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আপনার বাসায় কি টেলিফোন আছে? জি আছে। একটা টেলিফোন করব। আসুন, ভিতরে আসুন, বসুন। আপনি টেলিফোন সেটটা শোবার ঘরে, আমি নিয়ে আসছি। রশিদ মোল্লার সঙ্গে সঙ্গে তার পরিবারের অন্য সবাইও জেগে উঠেছে। অল্প বয়সী একটি মেয়ে পর্দার আড়াল থেকে উকি দিয়ে গেল। মনে হচ্ছে এই মেয়েটি গোলাপের চাষ করে। তিনি রশিদ মোল্লাকে হকচকিয়ে দিতে এসে পরিবারের সবাইকে হকচকিয়ে দিয়েছেন। নিন স্যার, টেলিফোন করুন। কত নম্বরে করবেন? মিসির আলি বললেন, আপনি নম্বরটা বলুন। রশিদ মোল্লা বললেন, কি নাম্বারের কথা বলছেন? মুশফিকুর রহমানের টেলিফোন নাম্বারটা বলুন। নিশ্চয়ই তার বাড়িতে টেলিফোন আছে, আপনি তার নাম্বারও জানেন। এখন টেলিফোন করে লাভ নাই স্যার, উনি এখন টেলিফোন ধরবেন না। সন্ধ্যার পর উনি টেলিফোন ধরেন না। তবু চেষ্টা করে দেখি, নাম্বারটা বলুন। উনি যদি জানেন আমি নাম্বার দিয়েছি তাহলে উনি খুব রাগ করবেন। উনি জানবেন না। রশিদ মোল্লা শুকনো গলায় নাম্বার বললেন। 2 বার রিং হতেই ওপাশ থেকে টেলিফোন উঠানো হলো, কিন্তু কেউ কোনো কথা বলছে না। মিসির আলি কুকুরের ক্রুদ্ধ গর্জন শুনতে পাচ্ছেন। কে একজন খুব হালকাভাবে টেলিফোন সেটের উপর নিঃশ্বাস ফেলল। মিসির আলি বললেন, হ্যালো। ওপাশ থেকে ভারী গম্ভীর গলায় বলল, মিসির আলি সাহেব। জি, আপনার টেলিফোন কলের জন্যই অপেক্ষা করছিলাম। গলার স্বর সম্পূর্ণ অচেনা। শুদ্ধ ভাষায় কেউ কথা বলছে, কিন্তু এর মধ্যেই গ্রাম্য টান আছে। পুরুষ কণ্ঠ, তবে এই কণ্ঠের সঙ্গে মুশফিকুর রহমানের কণ্ঠস্বরের কোনো মিল নেই। গলার স্বর মানুষ বদলাতে পারে, কিন্তু এতটা পারে না। মিসির আলি বললেন, আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমার সঙ্গে আপনার পরিচয় হয়নি। আমি তন্ময়ের টিচার ছিলাম, ওকে অঙ্ক শেখাতাম। তন্ময় সম্ভবত আমার কথা বলেছে আপনাকে। জি, বলেছে। শুনুন মিসির আলি সাহেব, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কবে আসবেন? বুঝতে পারছি না কবে আসব। প্রেতাত্মাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, ভালোও লাগে না। ভালো লাগে না কি করে বললেন? আগে কি কখনো প্রেতাত্মাদের সঙ্গে কথা বলেছেন? আপনার সঙ্গে তো বলছি।
বাহ, আপনি মানুষ হিসাবেও তো রসিক। একবার আসুন। আসবেন তো? আসতেও পারি। দেরি না করে চলে আসুন। আজ রাতেই চলে আসুন। আপনার বাড়ির ঠিকানা কি? রশিদ মোল্লাকে জিজ্ঞেস করুন, ও আপনাকে ঠিকানা বলে দেবে। আপনি ওর বাসা থেকেই তো টেলিফোন করছেন, তাই না? জি। কিংবা এক কাজ করতে পারেন, ওকে সঙ্গে নিয়েই চলে আসতে পারেন। ও দারুণ ভীতু। ওকে একটা ধমক দিলেই ও আপনার সঙ্গে আসবে এবং দূর থেকে বাসা দেখিয়ে দিবে। কাছে আসবে না। সন্ধ্যার পর বাসার কাছে আসতে সে ভয় পায়। আজ আসতে পারছি না, তবে হয়তো শিগগিরই আসব। শুনুন মিসির আলি সাহেব, আজ আসাই ভালো। জ্যোৎস্না রাত আছে। জ্যোৎস্না আপনার ভালো লাগে নিশ্চয়ই? জি না, ভালো লাগে না। জ্যোৎস্না অনেক রহস্য তৈরি করে। রহস্য আমি পছন্দ করি না বলেই দিনের আলো জ্যোৎস্নার চেয়ে বেশি ভালো লাগে। রহস্য আপনি পছন্দ করেন না? জি না। এই জন্যেই আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। চলে আসুন। আসবো আসবো, এত ব্যস্ত হবেন না। আমি মোটেই ব্যস্ত নই। আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, এই জন্যে বলছি। ও আরেকটা কথা, আগের ম্যানেজারের মেয়েটির ঠিকানা রশিদ মোল্লা জানে না। বের করার চেষ্টা করেছে, পারেনি। তবে আমি আপনাকে ঠিকানা দিতে পারি। ওরা নারায়ণগঞ্জে থাকে। আপনার কাছে কি কাগজ কলম আছে? থাকলে লিখে নিন। মিসির আলি বললেন, থাক, ঠিকানার প্রয়োজন নেই। আমি যে এত কিছু জানি, আপনি কি এত অবাক হচ্ছেন না? আমি এত সহজে অবাক হই না। আপনার নাম তো জানা হলো না। দেখা হলেই নাম বলবো, এত তাড়া কিসের? মিসির আলি টেলিফোন নামিয়ে রেখে রশিদ মোল্লাকে বললেন, চলি রশিদ সাহেব, অনেক রাতে আপনাকে বিরক্ত করেছি, কিছু মনে করবেন না। রশিদ মোল্লা কিছু বলল না, জবুথবু হয়ে বসে রইল। এই শীতের রাতেও তার কপালে ঘাম। সে খুব ভয় পেয়েছে। আগেরবার রশিদ মোল্লা গেট পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল, এবার এলো না। দরজা বন্ধ করতেও উঠল না। রশিদ মোল্লার মেয়েটি দরজা বন্ধ করার জন্য উঠে এসেছে। সে খোলা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে মিসির আলির দিকে। তার বাবার মতো মেয়েটিও ভয় পেয়েছে। অসম্ভব ঠান্ডা পড়েছে। বুদ্ধি করে মাফলার এনেছেন বলে রক্ষা। মাফলার ভেদ করে শীতল হাওয়া ঢুকছে। নাক জ্বালা করা শুরু হয়েছে। ঠান্ডা মনে হয় লেগে যাবে। নিউমোনিয়ায় না ধরলে হয়। শরীর দুর্বল, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গেছে। আজকের রাতের ঘটনায় তিনি তেমন বিস্মিত বোধ করছেন না। বড় ধরনের রহস্যময় ঘটনায় তিনি তেমন বিস্মিত হন না। ছোটোখাটো ঘটনাগুলো বরং তাকে অনেক বেশি অভিভূত করে। একবার এক রিকশাওয়ালার সঙ্গে 6 টাকা ভাড়া ঠিক করে রিকশায় উঠলেন। নামার সময় তাকে একটা 5 টাকা এবং একটা 2 টাকার নোট দিলেন। 2 টাকার নোটটা ছিল 5 টাকার নোটের ভেতর। রিকশাওয়ালার তা দেখার কোনো সুযোগ ছিল না। সে টাকাটা নিয়ে পকেটে রেখে দিল এবং লুঙ্গির খুঁট থেকে 1 টাকার একটি নোট ফেরত দিল। মিসির আলি বিস্ময়ে অভিভূত হলেন। একবার ভাবলেন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন সে কি করে বুঝলো 5 টাকার নোটের ভাঁজে একটা 2 টাকার নোট আছে। তিনি শেষ পর্যন্ত জিজ্ঞেস করেননি। থাক না কিছু রহস্য, সব রহস্য ভেঙে দেওয়ার দরকার কি? পৃথিবীতে কিছু কিছু রহস্য আছে যা ভাঙতে ইচ্ছা করে, আবার কিছু কিছু রহস্য আছে ভাঙতে ইচ্ছে করে না। তন্ময় নামের ছেলেটির রহস্য ভেদ করার ইচ্ছা তার আছে। ব্যাপারটা খুব সহজ হবে কিনা তিনি এখনও জানেন না। রশিদ মোল্লার বাসা থেকে তিনি টেলিফোন করলেন। অন্য একজন ধরল। তা ধরতেই পারে। হয়তো তন্ময়ের বাড়িতে আরও একজন থাকে। সে নিজেকে পরিচয় দিচ্ছে মাস্টার সাহেব হিসেবে। সে চট করে বলে দিল, আপনি রশিদ মোল্লার বাড়ি থেকে টেলিফোন করছেন। আপাত দৃষ্টিতে খুব আশ্চর্যজনক ঘটনা মনে হলেও তেমন আশ্চর্যজনক নয়। রশিদ মোল্লাই আগেভাগে জানিয়েছে। মিসির আলি অপেক্ষা করছিলেন। রশিদ মোল্লা টেলিফোন সেট আনতে গেল। চট করে আনলো না, দেরি হলো। এই ফাঁকে রশিদ মোল্লা হয়তো জানিয়ে দিয়েছে। তাছাড়া ওই লোকটি প্রাণপণ চেষ্টা করছিল মিসির আলিকে বিস্মিত করতে। শেষ পর্যন্ত বলেই ফেলল, আমি যে এত কিছু জানি, আপনি কি এতে অবাক হচ্ছেন না? একজন প্রেতাত্মা মানুষকে বিস্মিত করার এত চেষ্টা করবে না, মানুষই করবে। তন্ময়ের মৃত শিক্ষক টেলিফোনে তার সঙ্গে কথা বলবে, এই হাস্যকর ধারণা নিয়ে মাথা ঘামাবার মানুষ মিসির আলি নন। তিনি মাথা ঘামাচ্ছেন না, তবে চিন্তিত বোধ করছেন।
কেন চিন্তিত বোধ করছেন তাও তার কাছে স্পষ্ট নয়। তিনি বিপদ আঁচ করছেন। তার মনের একটি অংশ ভয় পাচ্ছে। ভয় পাওয়ার পেছনের কারণটি তার কাছে স্পষ্ট নয়। শুধু যে ভয় পাচ্ছেন তা না, পুরো ব্যাপারটা তার মনের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করছে। কে যেন খুব অস্পষ্টভাবে তাকে বলছে, তুমি সরে এসো, তুমি দূরে সরে এসো। টুং টুং ঘণ্টা বাজিয়ে রিক্সা আসছে। ভিড়ের সময় রিক্সাওয়ালারা কখনো ঘণ্টা বাজায় না। ফাঁকা রাস্তা বলেই হয়তো ঘণ্টা বাজিয়ে বাজিয়ে আসছে। এই রিক্সা ভাড়া যাবে বলে মনে হয় না, যাচ্ছে উল্টো দিকে। তবুও মিসির আলি বললেন, ভাড়া যাবে? মিসির আলিকে বিস্মিত করে দিয়ে রিক্সাওয়ালা বলল, জামু, এই শীতের রাইতে খামাখা রিক্সা বের করছি, টাইট হইয়া বহেন, পঙ্খিরাজের মতো লইয়া জামু। মিসির আলি টাইট হয়ে বসলেন। এই রিক্সায় বসাই তার কাল হলো। রিক্সাওয়ালা ঝড়ের মতো উড়িয়ে নিয়ে গেল ঠিকই, কিন্তু ক্ষতি যা করার করে ফেলল। ভয়াবহ ঠান্ডা লেগে গেল। মিসির আলি ঘরে ঢুকেই বিছানায় পড়লেন। প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে রইলেন। বুক পাথরের মতো ভারী, শ্বাস নিতে পারেন না। আচ্ছন্নের মতো মাঝে মাঝে তাকান। তখন মনে হয় মাথার উপর সিলিং ফ্যানটা তার কাছে নেমে আসছে। একসময় মনে হলো ফ্যানের ব্লেড ঘুরতে শুরু করছে, ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। হ্যালুসিনেশন, তার হ্যালুসিনেশন হচ্ছে। তিনি বুঝতে পারেন বধূ তার মাথায় পানি ঢালছে। সেই পানি তার কাছে উষ্ণ মনে হয়। বধূ কি তার মাথায় ফুটন্ত পানি ঢালছে? বিছানার এক পাশে চড়ুই পাখির খাঁচা। খাঁচার ভেতর পাখি দুটিকে ঘুঘু পাখির মতো বড় দেখাচ্ছে। মনে হচ্ছে তারাও এক দৃষ্টিতে মিসির আলিকে দেখছে। শেষ রাতের দিকে তিনি অচেতনের মতো হয়ে গেলেন। জ্বরের প্রচণ্ড ঘোর। আধো চেতন আধো জাগ্রত অবস্থায় তিনি নীলুকে দেখলেন। নীলু যেন এসেছে তার কাছে, বসেছে বিছানার পাশে। কি স্পষ্টই না তাকে দেখাচ্ছে। কানের দুপাশের চুল যে বাতাসে কাঁপছে তাও দেখা যাচ্ছে। নীলু বলল, আবার অসুখ বাঁধিয়েছেন? মিসির আলি হাসার চেষ্টা করলেন। আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। বলুন তো আমি কে? নীলু। কতদিন পর আপনাকে দেখতে এলাম বলুন তো? তুমি আমাকে দেখতে আসনি, সবই আমার কল্পনা। প্রচণ্ড জ্বরের জন্যে আমি এক ধরনের ঘোরের মধ্যে আছি। ঘোরের কারণে মস্তিষ্কের নিউরনে সঞ্চিত স্মৃতি ওলটপালট হয়েছে। সে তোমাকে তৈরি করছে। বাস্তবে তোমার অস্তিত্ব নেই। আমি হাত বাড়ালে তোমাকে ছুঁয়ে দেখতে পারবো না। এখনো লজিক? হ্যাঁ, এখনো লজিক। দেখুনই না একটু হাত বাড়িয়ে আমাকে ছুতে পারেন কি না? পারছি না নীলু, আমার হাত পা পাথরের মতো ভারী হয়ে এসেছে। আমি কেন এসেছি বলুন তো? আমাকে সঙ্গ দেবার জন্য এসেছো। কেউ যখন ভয়ঙ্কর অসুস্থ হয় তখন তার চারপাশের জগৎ শূন্য হয়ে পড়ে। তার মস্তিষ্ক তখন তার জন্য একজন সঙ্গী তৈরি করে। আপনার লজিক ঠিক আছে, আপনি অসুস্থ নন। তুমি চলে যাও নীলু, আমি কথা বলতে পারছি না। আমার কথা বলতে ভালো লাগছে না। আমি চলে যেতে পারছি না। আমি তো নিজে থেকে আসিনি, আপনি আমাকে এনেছেন। ঘোরের মধ্যে মিসির আলি ছটফট করতে লাগলেন। নীলু তার দিকে ঝুঁকে এলো। মিসির আলি অস্বস্তি বোধ করছেন। মেয়েটা এত কাছে এগিয়ে আসছে কেন? এটা ঠিক হচ্ছে না। নীলু এখন ফিসফিস করে বলল, আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনি ভয়াবহ বিপদের দিকে যাচ্ছেন। পুরনো ঢাকার ওই বাড়িতে আপনি কখনো যাবেন না। মাস্টার সাহেবের সঙ্গে আপনার দেখা না করলেও চলবে। প্লিজ আপনি আমার কথা শুনুন। মিসির আলির জ্বর আরও বাড়ল। মনে হচ্ছে মাথার ভেতরে একটা রেলগাড়ি চলছে। চাকার ঘর ঘর শব্দ হচ্ছে। সেই শব্দ বারবার বলছে, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন।